নমস্কার বন্ধুরা, আমি লোপামুদ্রা এসে গেছি আমাদের আজকের গল্প পাঠের আসর গল্প অল্প স্বল্পতে। আজ আপনাদের শোনাবো বিশ্বাস মশাইয়ের গল্প। গল্পটির লেখক বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। গল্প শুরু করার আগে লেখকের সম্পর্কে দু চার কথা বলি। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় এক স্বনামধন্য ব্যক্তিত্ব। 19শে জুলাই 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন। পেশায় চিকিৎসক হলেও নেশায় তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, কবি এবং প্রধানত ছোট গল্পের স্রষ্টা। প্রায় 60টি উপন্যাস, 586টি ছোট গল্প, 13টি নাটক ও সহস্রাধিক কবিতার রচয়িতা বলাইচাঁদ মুখোপাধ্যায়। তৃণখণ্ড, বৈতরণী তীরে, কিছুক্ষণ, মৃগয়া ইত্যাদি উপন্যাস থেকে শুরু করে ছোট বড় মাঝারি হরেক রকমের বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। রঙ্গব্যঙ্গ মিশ্রিত হাস্যরসাত্মক কাব্যে যেমন তার রসিক চিত্তের পরিচয় পাওয়া যায়, তেমনি জীবনী নাট্য রচনায় তার হাতযশও অনস্বীকার্য। কিন্তু ছোট গল্প রচনাতেই তার রচনা শক্তি সমধিক প্রকাশ হয়েছে। অবশ্য ঔপন্যাসিক বনফুল, নাট্যকার বনফুল এবং ছোট গল্পের স্রষ্টা বনফুল প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পার্থক্য অনেক। তবে লেখকের জীবন দর্শন সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে তার ছোট গল্পগুলিতে। 1979 সালের 9ই ফেব্রুয়ারি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়। শুরু করছি আজকের গল্প বিশ্বাস মশাই। আমরা আগ্রার তাজমহল দেখব বলে বেরিয়েছিলাম, কিন্তু আগ্রার বন্ধু বান্ধবেরা বললেন এত দূর যখন এসেছেন তখন হরিদ্বারটাও দেখে যান। আমাদের তত ইচ্ছা ছিল না, কারণ প্রথমত টাকা কমে গিয়েছিল, দ্বিতীয়ত অত বড় পরিবার এবং লটবহর নিয়ে ঘোরাফেরা করবার আর উৎসাহ পাচ্ছিলাম না। আমাদের দলে যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, বালক বালিকা সবই ছিল, আর প্রত্যেকের বিবিধ রকমের বায়নাক্কা। কেউ ঝাল পছন্দ করে, কেউ করে না, কারো বাথরুম না হলে স্নানের সুবিধে হয় না। বৃদ্ধ বৃদ্ধারা লেচ্ছাচার পছন্দ করেন না, ছোঁয়াছুঁই হয়ে গেলে মেজাজ বিগড়ে যায় তাদের। 2-3টে ছেলে অসুখে পড়ে গেল, আর টাকা তো জলের মতো খরচ হচ্ছিল। তাই ভাবছিলাম এখন ঘরের ছেলে ভালো ভালো ঘরে ফিরতে পারলেই বাঁচি। কিন্তু আগ্রার বন্ধুরা একেবারে নাছোড়। টাকা কমে গিয়েছে শুনে তারা কিছু টাকা ধার দিতেও উদ্যত হলেন। তাদের বললাম, হরিদ্বারে কাউকে তো চিনি না, এখানে আপনারা ছিলেন, কোনো অসুবিধে হয়নি। একজন বন্ধু বললেন, হরিদ্বারেও হবে না, সেখানে বিশ্বাস মশাই আছেন। বিশ্বাস মশাইকে? গেলেই বুঝতে পারবেন। যদিও প্রত্যেকটি লোক অসুবিধে ভোগ করছিল, তবুও হরিদ্বারের নামে উৎসাহিত হয়ে উঠল সবাই, বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধারা। শেষটা বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে যাওয়াই স্থির করলাম। পুজুকে বাঙালি আর কাকে বলে। হরিদ্বার পৌঁছলাম ভোরে, তখনও অন্ধকার ভালো করে কাটেনি। জানালা দিয়ে খুব আশা ভরে মুখ বাড়ালাম, ভাবলাম কোনো অপরূপ দৃশ্য বুঝি চোখে পড়বে, কিন্তু সঙ্গে সঙ্গে মুন্ড টেনে নিতে হলো। বৃষ্টি পড়ছে, কনকনে শীত। প্যাসেঞ্জার কুলি ভিজে ভিজেই ছোটাছুটি করছে প্যাচপেচে প্ল্যাটফর্মে। দমে গেলাম বেশ। মালপত্র আর সঙ্গপাঙ্গ নিয়ে আমাকেও নামতে হবে এর মধ্যে। বিদেশে কুলিরাই বন্ধু, তাদেরই সাহায্যে নেমে পড়লাম অবশেষে। নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলাম। কোথায় যেতে হবে, কোথায় আশ্রয় মিলবে কিচ্ছু জানা ছিল না। অবিলম্বে কয়েকটা পান্ডা এসে ঘিরে ধরলো, এবং কোথায় বাড়ি, পিতার নাম কি, পিতামহের নাম কি, কোনো পান্ডা ঠিক করা আছে কিনা প্রভৃতি প্রশ্ন করে অস্থির করে তুলল সকলকে। কি করব দিশেহারা হয়ে ভাবছিলাম, এমন সময় বিশ্বাস মশাইয়ের কথা মনে পড়ল। একটা কুলিকেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা, বিশ্বাস মশাই কোথা থাকেন জানো? ওই তো বিশ্বাস বাবু, এ বিশ্বাস বাবু, এ বিশ্বাস বাবু, ইধর আইয়ে। কুলির ডাকে যিনি এসে দাঁড়ালেন, তার চেহারা দেখে তো চক্ষু স্থির হয়ে গেল। এরই ভরসায় আমরা এসেছি। এ যে ভিখারি একটা, পরনে আধময়লা জামা কাপড়,
পায়ে শত ছিন্ন ময়লা কেটস, মাথার চুলগুলো লম্বা লম্বা এবং অবিন্যস্ত, দাড়ি গোফও আছে, তাও কেমন যেন খাপছাড়া গোছের, বেশ ঘনসন্নিবদ্ধ নয়। এখানে চারটি ওখানে চারটি ছড়ানো ছড়ানো, রংটি কুচকুচে কালো। হাত দুটি জোর করে সামনে এসে দাঁড়ালেন। চোখ দুটি ছোট ছোট কিন্তু অপরূপ। যে বিনয়, ভদ্রতা এবং স্নিগ্ধতা ঝরে পড়ছিল সে চোখের দৃষ্টি থেকে, তা আজকাল দুর্লভ। অথচ ভদ্রলোকের বেশবাস এমন কুৎসিত কেন? অবাক হয়ে চেয়ে রইলাম তার দিকে। আমাকে ডাকছিলেন? নমস্কার করে বললেন, আগ্রার মতিবাবু আপনার খোঁজ করতে বলে দিয়েছিলেন। আমরা এখানে নতুন এলাম তো, কিছুই জানি না, কাউকে চিনিও না। তা বেশ, চলুন, আমি যথাসাধ্য সাহায্য করব। তারপর কুলির দিকে ফিরে বললেন, কুম্ভকর্ণ পান্ডার ওখানে নিয়ে চলো। বিশ্বাস মশাইয়ের পিছু পিছু আমরা সার বেঁধে চলতে লাগলাম। বিশ্বাস মশাই শতপ্রবৃত্ত হয়ে আমার ছোট ছেলেটাকে কোলে তুলে নিলেন। না নিলে ওর জন্য আরেকটা কুলি করতে হতো। কুম্ভকর্ণ পান্ডার আস্তানায় যখন পৌঁছলাম তখন কুলিরা পয়সা চাইতে লাগলো। সাধারণত কুলিরা যা করে বিদেশি দেখে, খুব বেশি চাইতে লাগলো। আমার কাছে 10 টাকার নোট ছিল, খুচরো পয়সা ছিল না, তাই বেশ একটু বিব্রত বোধ করতে লাগলাম। বিশ্বাস মশাই বললেন, নোটটা আমাকে দিন। অচেনা লোককে নোটটা দিতে একটু দ্বিধা হচ্ছিল প্রথমে, কিন্তু গত্যন্তর ছিল না বলে দিলাম। বিশ্বাস মশাই কুলিদের নিয়ে জিনিসগুলো যথাস্থানে রাখিয়ে বিছানাপত্র পাতিয়ে আমাদের খালি কুঁজে দুটি নিয়ে বেরিয়ে গেলেন। কুলিরাও তার পিছু পিছু গেল। তারপর যা ঘটলো তাতে অবাক হয়ে গেলাম। কুলিদের গোলমালে ব্যাপারটা এতক্ষণ বুঝতেই পারিনি। গঙ্গার কলকলধ্বনি শোনা গেল। নদী যে কলকলধ্বনি করে একথা কেতাবেই পড়েছিলাম, কানে শুনিনি কখনো। কুম্ভকর্ণের বাড়িটা যে গঙ্গার ওপরই। তাড়াতাড়ি জালনা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম যেন একটি তন্নি কিশোরী খিলখিল করে হাসতে হাসতে ছুটে চলেছে। গঙ্গার এমন রূপ আর কখনো দেখিনি। খুব কম চওড়া, নীলাভ জল, অত্যন্ত স্বচ্ছ, নিচের বালি পর্যন্ত দেখা যায়। আর বড় বড় মাছ নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। অবাক হয়ে চেয়ে রইলাম। হঠাৎ হরিদ্বারের মহিমা যেন চোখে পড়ল। গম্ভীর বিরাট কিছু নয়, সজীব, সতেজ, চিরনবীন। খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথা থেকে করবেন আপনারা? ঘাড় ফিরিয়ে দেখি বিশ্বাস মশাই ফিরে এসেছেন। নোটটি ভাঙিয়েছেন তিনি। কুলি পিছু 2 আনার বেশি দেননি। কিছু টাকার খুচরো করে এনেছেন, এমনকি 4 আনার আধলা পর্যন্ত সংগ্রহ করেছেন। বললেন, অনেক ঢেকে রেখে দিতে হবে কি না? পাই পয়সা হিসাব করে দিলেন। তারপর বললেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করবেন বলুন। কি ব্যবস্থা আছে এখানে? দোকান থেকে কিনে খেতে পারেন, লুচি তরকারি পাওয়া যেতে পারে, ভাতও পাবেন একটা হোটেলে, কিন্তু ওসব কি আপনারা খেতে পারবেন? দামও নেবে, তৃপ্তিও পাবেন না। আমার স্ত্রী বললেন, এখানে রান্নার ব্যবস্থা করা হয় না? আমাদের স্টোভ আছে। হ্যাঁ মা, খুব হয়। আমি একটা তোলা উনুনেরও ব্যবস্থা করে দিতে পারি। তাই হোক তাহলে, খিচুড়ি আর কিছু ভাজাভুজি করা যাক। বৃষ্টিও নেমেছে, জমবে ভালো। সকলে এই ব্যবস্থাতেই রাজি হয়ে গেল। আমার শালি প্রশ্ন করলেন, মুগ ডাল পাওয়া যাবে না? যেতে পারে, তবে এখানে অড়হর বুটই বেশি চলে। আমি চেষ্টা করে দেখব। মুগের ডাল এখানে পাওয়া যায় না বলে বিশ্বাস মশাই কুণ্ঠিত হয়ে পড়লেন। এটা যেন তারই অপরাধ। মুগ না পাওয়া গেলে মসুরি আনবেন, হাঁড়ি মসুরি হলেই ভালো হয়। চেষ্টা করব, খুবই চেষ্টা করব। তরকারি কি পাওয়া যায় এখানে? আলু, নেনুয়া, ঝিঙে, পেঁয়াজও পাওয়া যাবে। পটল? আবার কুণ্ঠিত হলেন বিশ্বাস মশাই। না, পটল এখানে পাওয়া যাবে না। বেগুন? আরো কুণ্ঠিত হলেন। না, বেগুনও না। হাত কচলাতে লাগলেন ভদ্রলোক।
লঙ্কা পাওয়া যাবে নিশ্চয়ই? আমার স্ত্রী প্রশ্ন করলেন। তা যাবে, তা যাবে। উদ্ভাসিত হয়ে উঠল তার মুখ। ফোঁস করে উঠল আমার বোনটি। লঙ্কা পেয়ে আর কাজ নেই। বৌদি খিচুড়িটি ঝালে পুড়িয়ে দেবে তাহলে। তোকে আমি সাবু করে দেব, তাই খাস। কিন্তু মুখ করে দাঁড়িয়ে রইলেন বিশ্বাস মশাই। আমি তাকে গোটা 5 টাকা দিয়ে বললাম, যা পান কিনে আনুন, আমি ততক্ষণ স্টোভ জ্বেলে চায়ের জলটা চড়িয়ে দিই। 2টো ঘর নিয়েছিলাম আমরা। একটা ঘরে বাবা মা ছিলেন। মা বেরিয়ে এসে বললেন, আমার বাবা একটু গঙ্গা জল চাই। বিশ্বাস মশাই কখন যে কুজো দুটি ভরে এনেছিলেন টের পাইনি। বললেন, 2 কুজো জল আমি এনে রেখে দিয়েছি ও ঘরে। ও কুজো বাবা শতেক যাতে ছুঁয়েছে, একটু শুদ্ধভাবে যদি। আচ্ছা আনবো মা, নতুন কলসি কিনে ভরে আনি তাহলে। বিশ্বাস মশাই চলে গেলেন। আমি স্টোভ জ্বেলে চায়ের জলটা চড়িয়ে দিলাম। গিন্নি ছোট ছেলের কপালে হাত দিয়ে বললেন, এর তো বেশ জ্বর হয়েছে দেখছি। মন্তব্য করলাম, আগ্রাতেই তো ওর জ্বর হয়েছিল, লাফিয়ে তো চলে এলে। আমি লাফিয়ে এলাম না তুমি লাফিয়ে এলে? পরের ঘরে দোষ চাপানো তোমার কেমন একটা স্বভাব। দাম্পত্য কলহের উপক্রম হলো। ছোট ছেলেই থামিয়ে দিলে সেটা। না বাবা, আমার কিছু হয়নি। র‍্যাপার মুড়ি শুয়েছিলাম কিনা, তাই কপালটা গরম হয়েছে। খুব হয়েছে, শুয়ে থাকো এখন। মায়ের ধমক খেয়ে র‍্যাপার মুড়ি দিয়ে সে আবার শুয়ে পড়ল। একটু পরে বিশ্বাস মশাই বাজার থেকে ফিরলেন জিনিসপত্র নিয়ে। দেখলাম আপাদমস্তক ভিজে গিয়েছেন ভদ্রলোক। আমার শালির দিকে চেয়ে মুচকি এসে বললেন, খালি মসুরি পেয়েছি মা, বেশ ভালো ডাল। তার পিছনে দেখলাম পান্ডাদের একটা ছোড়া নতুন কলসিতে করে গঙ্গা জলও নিয়ে এসেছে মায়ের জন্য। বিশ্বাস মশাই আমার কাছে এসে কানে কানে বললেন, আমি নিয়ে আসতুম গঙ্গা জলটা, কিন্তু আমি তো ব্রাহ্মণ নই। কর্তামা যদি আপত্তি করেন, তাই ওকেই বললাম নিয়ে আসতে। গোটা 4 পয়সা দিলেই চলবে। বিশ্বাস মশাই বাইরে দাঁড়িয়ে তার সপসপে ভিজে কাপড়ের কোচাটা নিংড়ে জল বার করতে লাগলেন। কামিজের সামনের দিকটাও নিংড়ে ফেললেন। চা হয়ে গিয়েছিল। বললাম, চা খান বিশ্বাস মশাই। দেবেন? বেশ দিন। একটা গ্লাসে চা দিলাম। তিনি একধারে সসংকোচে বসে চা খেলেন। গিন্নি বাজারের জিনিস দেখে বললেন, গুঁড়ো হলুদ আর লঙ্কা এনেছেন, কিন্তু ও তো ধুলোয় ভর্তি, ওতে খিচুড়ির রং তো ভালো হবে না। বিশ্বাস মশাই একটু অপ্রতিভ হয়ে পড়লেন। হ্যাঁ, সে কথা আমারও মনে হয়েছিল। আচ্ছা দেখছি। পান্ডার সেই ছেলেটি তখনও দাঁড়িয়েছিল। বিশ্বাস মশাই তার কানে কানে কি বললেন, তারপর তাকে নিয়ে বেরিয়ে গেলেন। একটু পরেই দেখলাম তিনি ছোট একটি শিলনোড়া, কিছু গোটা হলুদ আর শুকনো লঙ্কা নিয়ে এসেছেন। আমার শালি বললেন, ওরে বাবা, এখন এসব বাটবে কে? আমি বেটে দিচ্ছি, কতক্ষণ আর লাগবে। বিশ্বাস মশাই এক কোণে বসে বাটনা বাটতে লেগে গেলেন। বাটনা বেটে তোলা উনুনটা নিয়ে এলেন তিনি। বাজারে যাওয়ার সময় সেটাতে আঁচ দিয়ে গিয়েছিলেন। গিন্নি খুশি হলেন খুব, বেশ গনগনে আঁচ উঠেছে। শালি বললেন, আমি আলু ছেঁচকি করব। উষা, তুই ভাই আলুগুলো কেটে ফেল। ও হরি, মোটি জেনে এনে দিচ্ছি। বিশ্বাস মশাই পান্ডাদের কাছ থেকে বটি জোগাড় করে আনলেন। আলু কোটা হলে আবিষ্কৃত হলো ছেচকি হওয়ার পথে আরেকটি অন্তরায় বিদ্যমান, 5 ফোড়ন নেই। বিশ্বাস মশাই আবার ছুটলেন। তারপর স্নান করার পালা। গঙ্গার স্রোত এত বেশি যে সেখানে নেমে দাঁড়ানো পর্যন্ত যায় না। একটা শিকল আছে, সেইটে ধরে কোনো রকমে একটা কি দুটো ডুব দেওয়া যায়। বিশ্বাস মশাই সবাইকে একে একে নিয়ে গিয়ে স্নান করিয়ে আনলেন। তারপর দল বেঁধে সবাইকে নিয়ে মন্দির, হরকি পেয়ারি প্রভৃতি দ্রষ্টব্য স্থানগুলো দেখিয়ে আনলেন। এসব সেরে বেশ খিদে পেয়ে গেল সকলের। তখনও কিন্তু রান্না চড়েনি। ঠিক হলো কিছু গরম লুচি তরকারি খেয়ে নেওয়া যাক জলখাবার হিসেবে।
বিশ্বাস মাসে আবার গেলেন সেসব ভাজিয়ে আনতে। তাকে পই পই করে বলে দেওয়া হলো তিনি যেন নিজের সামনে ভাজিয়ে আনেন সব। আগে হ্যাঁ, তা আনবো বই কি, নিজের সামনে ভাজিয়ে আনবো। বৃষ্টির বেগটা কমেছিল, কিন্তু টিপ টিপ করে পড়ছিল তবু। বিশ্বাস মাসে বেশ ভিজেই ফিরলেন। বললাম, বিশ্বাস মশাই, আপনি কাপড় জামাটা ছেড়ে ফেলুন না। বিশ্বাস মাসেই নির্বিকার। খাবারের ঝুড়িটা খুলতে লাগলেন। বললেন, খাটে গিয়ে ভাজিয়ে এনেছি, আচারও বেশি করে এনেছি একটু। এনেছেন, বেশ করেছেন, কাপড় জামাটা ছাড়ুন। বিশ্বাস মাসে হেসে বললেন, ও একেবারে রাতে শোবার সময় ছাড়বো, শুকনো জামা কাপড় পরলে আবার এক্ষুনি তো ভিজে যাবে। বুঝলাম এ বিষয়ে তার অভিজ্ঞতা আছে, কারণ পর মুহূর্তেই বাবা বললেন তার নস্যি ফুরিয়ে গিয়েছে, এখানে পাওয়া সম্ভব কি? তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠলেন বিশ্বাস মশাই। হ্যাঁ সম্ভব বই কি, মাদ্রাজি, পরিমল দুরকমই পাওয়া যাবে, কোনটা আনবো বলুন? বাবা মাদ্রাজি আনতে বললেন। মাদ্রাজি নস্যি এনে বিশ্বাস মাসের পাটি মুড়ে যেই বসেছেন, অমনি আমার গিন্নি বললেন, ছায়া, চিরুনিটা যে তোর হাতে দিল মাগরা হোটেলে। ছায়া আমার শালি। সে ভ্রুকুঞ্চিত করে বলল, আমার হাতে কখন দিলে আবার? দিয়ে থাকলে ওই আটাচিতেই রেখেছি। ওই এতে তো নেই। বাক্স, সুটকেস, তোরঙ্গ সব খোঁজা হলো, চিরুনি নেই। সুতরাং বিশ্বাস মশাই আবার ছুটলেন চিরুনি কিনতে, স্বেচ্ছায় এবং সানন্দে ছুটলেন। আমি তাকে কয়েকটা কুইনিন ট্যাবলেট আনতে দিলাম। আমার ছোট ছেলেটার জ্বর যদি বেড়ে যায় বিপদে পড়ে যাব এই বিদেশে। সমস্ত এনে দিলেন বিশ্বাস মশাই। খিচুড়ি আর আলুর ছেঁচকি তৈরি হয়ে গিয়েছিল। বিশ্বাস মশাইকেও আমাদের সঙ্গে খেতে বলেছিলাম। খাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে বিশ্বাস মশাই বললেন, একটু অপেক্ষা করুন, ভালো ঘি আছে আমার, একটু নিয়ে আসি। দৌড়ে চলে গেলেন। ভালো গাওয়া ঘি নিয়ে এলেন একটা শিশি করে। বললেন, কলকাতা থেকে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি দিয়ে গিয়েছেন এটা। বেশ তৃপ্তি সহকারে খাওয়া গেল। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম আমরা সবাই। বিশ্বাস মশাই বসে রইলেন একধারে দেয়ালে ঠেস দিয়ে। আপনিও যান না, একটু বিশ্রাম নিয়ে নিন। বিশ্বাস মশাই সসংকোচে বললেন, আপনাদের যদি কোনো দরকার হয়। না, আর কিছু দরকার হবে না, আপনি একটু বিশ্রাম করে নিন গিয়ে। বিকেলে এসে আমাদের সঙ্গে চা খাবেন। চলে গেলেন বিশ্বাস মশাই। বিকেলে এলেন একটি লোক সঙ্গে করে। বললেন, আপনারা কি ঋষিকেশ লক্ষ্মণজলা যাবেন? যদি যান তাহলে বাসে করে যাওয়াই ভালো, ইনি আমাদের চেনা বাসওয়ালা। একটা ছোট বাস যদি রিজার্ভ করে নেন, ইনি সস্তায় করে দেবেন। বললাম, যেতে তো খুবই লোভ হয়, কিন্তু আমাদের ব্যাপার তো দেখছেন। এখানে আপনি ছিলেন তাই সামলে দিলেন, কিন্তু সেখানে। যদি বলেন সেখানেও আমি যাব। খবরটি পাওয়া মাত্র চনমন করে উঠল সবাই। বাবা বললেন, এত দূরে এসে যদি না দেখে ফিরে যাই, তাহলে আমাদের আর দেখা হবে না। তোমরা হয়তো আবার আসতে পারো, কিন্তু আমরা আর পারবো না। এ যুক্তি অকাট্য। একটা কুইনিনের বড়ি খেয়ে ছেলেটার জ্বরও কমে গিয়েছিল, সুতরাং যাওয়াই স্থির হলো। ঋষিকেশ লক্ষ্মণঝুলার বর্ণনা করে সময় নষ্ট করব না, কারণ তা বর্ণনা করা যাবে না। ঋষিকেশ লক্ষ্মণঝুলায় বিশ্বাস মশাই যা করেছিলেন তাও প্রায় অবর্ণনীয়। আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম বলে আমার পা পর্যন্ত টিপে দিয়েছিলেন তিনি। ঋষিকেশের সরাইখানায় বিশ্বাস মশাইকে একটু নির্জনে পেয়েছিলাম রাত্রিবেলা। জিজ্ঞেস করলাম, আপনার দেশ কোথা বিশ্বাস মশাই? বাংলাদেশে নিশ্চয়ই। হ্যাঁ, বাংলাদেশ বই কি, তবে সে দেশ ছেলেবেলায় ছেড়ে এসেছি। কোথা বাড়ি ছিল আপনার? তার নাই শুনলেন, আমি সামান্য লোক। আঁচু হয়ে থেমে গেলেন বিশ্বাস মশাই। না না, বলুন শুনি। আমার পরিচয় দেবার মতো নয়। আমি বংশের মুখ উজ্জ্বল করতে পারিনি, লেখাপড়া পর্যন্ত শিখিনি। ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সসংকোচে থেমে গেলেন। বাংলাদেশের কথা মনে আছে আপনার? খুব বেশি নেই, তবে একটা ছবি মনে আছে। ছোট একটা পুকুর,
পুকুরের পাড়ে তাল গাছ, নারকেল গাছ, পুকুরের জল কুচকুচে কালো, সবুজ পানায় ঢাকা। ঘাটে একটা বউ কলসি ভাসিয়ে চান করছে, টুকটুকে লাল গামছা তার হাতে। ঋষিকেশ হরিদ্বারের গঙ্গার চেয়েও ও ছবি আমার বেশি ভালো লাগে। আপনি তো কবি লোক দেখছি। কুণ্ঠিত হাসি হেসে বিশ্বাস মশাই বললেন, আমি সামান্য লোক, তবে আমার দাদা একজন নামজাদা লোক ছিলেন। তার কথা বলতেও লজ্জা করে আমার। আমি তার ভাই হওয়ার উপযুক্ত নই। কে আপনার দাদা বলুন তো? কর্নেল সুরেশ বিশ্বাস। আমি দাদার নামের মর্যাদা রাখতে পারিনি। স্তম্ভিত হয়ে গেলাম। আপনি কি করেন এখানে? কোথায় থাকেন? এই যাত্রীদের, বিশেষ করে বাঙালি যাত্রীদের সেবা করি। এছাড়া আর কি করবার যোগ্যতা আছে বলুন? বাসা বলে তো আমার কিছু নেই। ট্রেনগুলো অ্যাটেন্ড করি, যদি কোনো যাত্রী আসে। প্ল্যাটফর্মেই থাকি অধিকাংশ সময়। আর তা না হলে ওই কুম্ভকর্ণ পান্ডার বাড়ির বারান্দায়। যাত্রীদের সেবা করাই তো কাজ। পাশের ঘরে আমার ছোট ছেলেটার গলার আওয়াজ পেয়ে উঠে পড়লেন বিশ্বাস মশাই। খোকন উঠেছে, ওর জন্য দুধ জোগাড় করেছি, একটু গরম করে খাইয়ে আসি। তাড়াতাড়ি উঠে চলে গেলেন। ফেরবার সময় হরিদ্বারে বিশ্বাস মশাই এলেন আমাদের ট্রেনে তুলে দেবার জন্য। অনেক রাত হয়েছিল। নিজের হাতে করে তিনি আমাদের বিছানা পেতে দিলেন, জিনিসগুলি গুছিয়ে দিলেন, পুজোতে জল ভরে দিলেন, রাত্রের খাবার আলাদা করে বেঁধে দিলেন। তারপর প্ল্যাটফর্মে নেমে ম্লান মুখে দাঁড়িয়ে রইলেন অন্যদিকে চেয়ে। মনে হলো তিনি যেন অতি প্রিয় পরিজনকে বিদায় দিতে এসেছেন। ট্রেন ছাড়বার ঘন্টা পড়ল। গার্ড সাহেব বাঁশি বাজালেন। হঠাৎ আমার কি মনে হলো, মুখ বাড়িয়ে ডাকলাম, বিশ্বাস মশাই শুনুন। বিশ্বাস মশাই এগিয়ে এলেন। এইটা রেখে দিন, সামান্য কিছু। একখানা 10 টাকার নোট বার করে তার হাতে দিলাম। হ্যাঁ, এ কি, আপনি আমাকে টাকা দিলেন? ট্রেন তখন চলতে শুরু করেছে। দেখলাম বিশ্বাস মশাই নোটটি হাতে করে অসহায়ভাবে চেয়ে রয়েছেন আমাদের গাড়ির দিকে। তার মুখ বিবর্ণ, হাতটা কাঁপছে। শেষ হলো গল্প বিশ্বাস মশাই। শ্রোতারা, আপনারাই আমাদের বিচারক, আমাদের পথপ্রদর্শক। যদি আমাদের অনুষ্ঠান ভালো লাগে একটি লাইক দেবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।